প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের খবর থেকে বেছে নেওয়া যে কোনো একটি খবর নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। বলা হয় নিউজের বিস্তার বা নিউজ থেকে আরেকটু বেশি কিছু জানবার প্রয়াস এই অনুষ্ঠান। আমরা আজকে যেই খবরগুলো দেখেছি তার মধ্যে একেবারে প্রথম খবর, যদি ভারত পাকিস্তানের বিষয়টি চলছে, সবগুলো গণমাধ্যমেই চলছে, কিন্তু সম্প্রতি যেই বড় দুর্ঘটনা, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি রাতের যে ভয়াবহ দুর্ঘটনা চকবাজারের চুরিহাট্টায়, সেটারই একটি ফলো আপ আজকে ছিল শিল্প মন্ত্রণালয়ের একটি মিটিং, এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে পুরনো ঢাকায় যেসব কেমিক্যাল কারখানাগুলো আছে সেগুলো তাৎক্ষণিকভাবে শ্যামপুর এবং টঙ্গীতে সরানো হবে এবং স্থায়ীভাবে সেগুলো চলে যাবে কেরানীগঞ্জে। এই ব্যাপারে একটি প্রকল্প ইতোমধ্যে আমরা জানি গত বছরই সেটি পাশ হয়েছে। আমরা এই বিষয় নিয়ে রিপোর্ট দেখব, তার আগে একটু পরিচয় করিয়ে দিচ্ছি বিস্তারিত জানবার জন্য বা জানাবার জন্য যারা কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন মেজর AK-M শাকিল নেওয়াজ, তিনি ফায়ার ডিজাস্টার এবং হ্যাজমেট স্পেশালিস্ট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের তিনি অপারেশনস এবং মেনটেন্যান্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন। আমরা স্থপতি ইকবাল হাবিবকে পেয়েছি, নগর পরিকল্পনাবিদ এবং বিশ্লেষক। আমাদের সঙ্গে এনায়েত হোসেন মারুফ আছেন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা। লিঙ্ক স্টুডিওতে আমরা পাচ্ছি চকবাজার অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী শেখ সাজিদুর রহমান রিমনকে। আমরা আজকের বিষয়টি, অর্থাৎ যেই বিষয়টি নিয়ে কথা শুরু করেছি, অর্থাৎ যেই শিল্প মন্ত্রণালয়ের যে মিটিং, সেই আলোচনা নিয়ে আমাদের সহকর্মী আরিফ হোসেনের রিপোর্ট দেখব। চকবাজারের চুরিহাট্টার মুশকিল কোষা হাউস ভয়াবহ অগ্নিকাণ্ডে আলোচিত ওয়াহেদ ম্যানশনের ঠিক উল্টো দিকে পড়া চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ভবনটি। এরই মধ্যে এই বাড়ি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 3টি তদন্ত কমিটি ছাড়াও গত এক সপ্তাহে বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা ঘটনাস্থল পরিদর্শনে এসে এই বাড়িটিও ঘুরে যান, কিন্তু কারোই নজরে পড়েনি। এলাকাবাসী বলছেন এখানেই আছে কেমিক্যালের বড় গুদাম। গত 20 ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের রাতে এই বাড়ির 2 ছেলে ও তাদের স্ত্রী সন্তান সহ 7 জনকে দোতলার জানালা কেটে অক্ষত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। আর্থিক লোভে নাকি তাদের বুদ্ধিজ্ঞানহীন লোভ পেয়েছে, যে কারণে ওনারা ভাড়াটিয়াদের তুলে নেয় এবং এরকম ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের রেখেছেন। এটা যদি আগুন ধরে যায় তা আশেপাশে বাড়িঘর কিছুই থাকবে না। এদিকে বুধবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল, পুরকৌশল, স্থাপত্য ও শিল্প উৎপাদন বিভাগের বিশেষজ্ঞরা ছিলেন। আগুনের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত করতে না পারলেও কি কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এর ব্যাখ্যা দেন তারা। শুরুটা কি কেমিক্যাল থেকে হয়েছে কিনা সেটা নানা ধরনের ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন আসছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। কেমিক্যাল ডেফিনেটলি একটা বড় উৎস, যার জন্য আগুনের ভয়াবহতা এবং এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকার অন্তত 4টি ভবনে আগুন লাগে, যার সবগুলো ঝুঁকিতে আছে। বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল ভবনগুলো কতটা ব্যবহার উপযোগী। ওয়াহেদ ভবন যেটা, সেটাতে আমরা বলেছি যে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে এটাকে রেট্রোফিটিং করে ব্যবহার করা যাবে, আর অন্যগুলোর যে ড্যামেজ, সেই ড্যামেজ যেমন ক্ষতিকর না, এটা রিপেয়ার করে ব্যবহার করা যাবে। AK আজাদ, ATN নিউজ, ঢাকা। সহকর্মী AK আজাদের রিপোর্ট দেখলাম, যেটি ফলো আপ, অর্থাৎ গত 2-3 দিন পরেও ওই এলাকায় আগুনের উৎস কোথায় সেই বিষয়ে যে তদন্ত কমিটি সেগুলো নিয়ে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু শিল্প সচিব আজকে যে কথা বলেছেন সেটা একটু শুনে নেব। মোহাম্মদ আব্দুল হালিম তিনি কথা বলছিলেন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা দ্রুত এই যেগুলোকে মেকশিফট বলা হয়, অর্থাৎ স্টিল স্ট্রাকচারের গোডাউন, এখানে আমরা যত সার্টিফিকেট লাগে সেভাবে দ্রুত তৈরি করে দেবো। এই দুটো জায়গায় ওনারা এখন টেকনিক্যাল এই কাজ এই 2-3 দিনের মধ্যে সম্পন্ন করবেন। যত ধরনের টেকনিক্যাল কাজ রয়েছে যাতে এটা সম্পন্ন করে কাজ শুরু করা হবে। এরপরে যত অফিসিয়াল পদ্ধতি ইত্যাদি সরকারের যত অ্যাপ্রুভাল ইত্যাদি নেওয়া লাগে, আমরা সেই বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব আমরা ওনাদেরকে জায়গা দেব। আমি সরাসরি চলে যাই এনায়েত হোসেন মারুফ আপনার কাছে। যে সিদ্ধান্তটি নেওয়া হলো যে
তাৎক্ষণিকভাবে শুরু হবে শ্যামপুর এবং টঙ্গীতে। এই তাৎক্ষণিকটা আসলে কতদিন, কতক্ষণ? ধন্যবাদ। আসলে এই 20 ফেব্রুয়ারি চকবাজারে যে ঘটনা ঘটেছে সেটা হলো যে এত লোকের প্রাণহানি, এটা আসলে আমরা যারা পুরান ঢাকায় বসবাস করি বা বিজনেস করি, আমাদের কেউর কাছে এটা কিন্তু আমরা কাম্য না, এবং এটা আমরা মেনেও নিতে পারছি না। আপনি একটা লক্ষ্য করবেন যে 2010 সালে নিমতলিতে এই ধরনের একটা ট্র্যাজেডি হয়েছিল, সেইখানেও একটি কেমিক্যালের গুদামে আগুন লেগেছিল। তারপর থেকে আমরা যারা কেমিক্যাল বিজনেস করি আমরা কিন্তু সবসময় চেয়েছি যে আমাদের এই পুরান ঢাকায়, এখন যে পুরান ঢাকা, কারণ এক সময় মনে করেন আমার বাবাও এই বিজনেস করতেন, সেটা 50 বছর আগের কথা, তখন হয়তো 500 লোক ছিল, কিন্তু এখন সেই জায়গাটার ভিতরে আমরা হয়তো 50,000 60,000 লোক বিজনেস করতেছি। ছোট হতে হতে ন্যারো হতে হতে অনেক কনজাস্টেড হয়ে গেছে জায়গাগুলো। তা আমরা কিন্তু সবসময় বলে আসতেছিলাম যে আমাদেরকে এখান থেকে শিফট করা হোক, যে কোনো কারণে হোক। সেটা হয়তো অনেকেই বলতেছে আমাদের গাফলতির জন্য এটা হয়নি, আবার আমরাও বলতেছি যে না, জায়গায় তো একবার করা হয়নি। হ্যাঁ, কিন্তু এখন আমরা আবারও বলতেছি একটা কথা, যেটা বলছি আমরা বারবার বলি, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে কথাটা বলছে যে পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা থাকবে না, তারা নিজ উদ্যোগেই চলে যাবে। আমরা তো, উনি হয়তো আমাদের বিবেকের তাড়নায় বলছে যে আমাদের বিবেক হয়তো জাগ্রত হবে। আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের দ্রুত এখান থেকে অপসারণ করা হোক। এখন সমস্যা কোথায়? এখন আমরা দ্রুতই যেতে চাচ্ছি। যেমন আমরা কিন্তু আপনার 2010 সালের পর থেকে আমাদের কেমিক্যাল ব্যবসার নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু 4টা। একটা যেমন ডিসি জেলা প্রশাসক, এটা কিছু আইটেম নিয়ন্ত্রণ করে, আর একটা বিস্ফোরক অধিদপ্তর অনেকগুলো আইটেম 29টা কেমিক্যাল নিয়ন্ত্রণ করে, এবং অ্যাসিড নিয়ন্ত্রণ আইনও একটা নিয়ন্ত্রণ করে, প্লাস এনার্জি রেগুলেটরি কমিশনও এটা নিয়ন্ত্রণ করে। তো এখন এই যে সমস্ত আইটেমগুলো বিপজ্জনক, সেই বিপজ্জনক আইটেমগুলো কিন্তু বিভিন্ন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর বাইরেও আপনি হাজার হাজার কেমিক্যাল আছে যেগুলা অবাধে আমরা বিক্রি করি বা অবাধে আমদানি করি, যেগুলা ঝুঁকিমুক্ত, মানে যেটাকে আমরা বলতে পারি ইনোসেন্ট কেমিক্যাল। দু একটা রেফারেন্স আমি দিতে পারি, যেমন মনে করেন ডেক্ট্রোজ, গ্লুকোজও তো একটা কেমিক্যাল, বা লিকুইড গ্লুকোজ একটা কেমিক্যাল, বা যে সমস্ত সাবান বলেন, শ্যাম্পু বলেন, বা এই জাতীয় যেগুলো আছে সেগুলো কেমিক্যাল। মানে আমরা আসলে এতগুলো লাশের সামনে রেখে আমরা কেমিক্যাল, কোন কেমিক্যাল কোনটা সরানো হবে কোনটা সরানো হবে না, তার উপরে আমরা জোর দিচ্ছি। সেই ডিবেটের মধ্যে আছি। 2018 সালে কেন একনেকে এটা পাশ হলো ইত্যাদি, সেই সব আলোচনা হচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শী শেখ সাজিদুর রহমানের কাছে একটু শুনি যে আমরাও আমিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন রিপোর্ট করছিলাম, অনেকেই যেরকমটি বলেছেন যে সিলিন্ডার থেকে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, সেটা অনেক উপরে উঠে গেছে, ট্রান্সফরমারের মধ্যে লেগেছে, আগুনের যেই হলকা সেটা বিভিন্ন জানালা দিয়ে ঢুকে গেছে এবং ওইখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এটাও তো অস্বাভাবিক কিছু নয়। শেখ সাজিদুর রহমান, আপনি ওই এলাকায় থাকেন, আপনি কেমন দেখেছেন? প্রথমে কি মনে হয়েছে? তার পরবর্তীতে ইনভেস্টিগেশনের বিষয়টি নিশ্চয়ই মেজর এ কে এম শাকিল নওয়াজের কাছে আমরা শুনব। যখন এই ঘটনা ঘটে তখন আমি মানে ঘটনাস্থল থেকে 10 মিনিট দূরত্ব, আমরা হঠাৎ একটা এক্সপ্লোশন আওয়াজ পাই এবং বিকট ভয়ঙ্কর আওয়াজ। তারপর সাথে সাথে দেখি মানে ভয়ে ভয়ে আগুন। আমরা একটু কাছে যাই, দেখি যে পুরো বিল্ডিংটা আগুন। ওয়াহিদ মেনশনের যে বিল্ডিংটা, উইদিন মানে খুবই কম সেকেন্ড সময়ে মানে পুরো ভবনে আগুন। তখন আমরা আওয়াজে আমরা জাস্ট একটা ধারণা গেছি যে এটা কি গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে কি না। তারপর ওই বিল্ডিং থেকে আগুন ছড়াতে পরবর্তী 2-3টা বিল্ডিং সাথে সাথে আগুন লেগে যায়, এবং ভয়ে ভয়ে এতটা মানে বাজে হয়ে সাথে সাথে আপনার ফায়ার ব্রিগেড আসলো, সবাই আসলো। তারপর মানে এত পানি দিচ্ছে, তারপর মানে আপনারা প্রথমে বিস্ফোরণের শব্দ শুনে কি ভেবেছিলেন? আমরা ভাবছি যে এটা কোন গ্যাস সিলিন্ডার আওয়াজ, কারণ এত জোরে আওয়াজটা তো মানে স্বাভাবিকভাবে হয় না। আচ্ছা, এই কারণেই বারবার করে গণমাধ্যমে বিভিন্ন টেলিভিশনে আপনারা যারা অনেকেই প্রত্যক্ষদর্শী ছিলেন, অনেকে এরকমই বলছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, গাড়ি থেকে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই তো? কিন্তু এখন আমরা আসলে সিলিন্ডার নাকি ভেতরে যে কারখানা ওয়াহিদ মেনশনের দোতলা বা 4তলায় আমরা জানি যে সেখানে দাহ্য পদার্থ ছিল, কেমিক্যাল ছিল, সেখান থেকে বেরিয়েছে, সেটা অবশ্যই
তদন্ত করে বের হবে, কিন্তু আপনারা যেটা প্রাথমিকভাবে ভেবেছেন সেটাও তো সম্ভব, তাই না? পুরনো ঢাকায় যদি আমরা ধরে নেই যে ওয়াহিদ ম্যানশনের ভিতরে কোনো দাহ্য পদার্থ ছিল না, কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলো, তারপরেও তো হয়তো এত বড় না হলেও মোটামুটি বড় ধরনের দুর্ঘটনা তো ঘটতেই পারতো। আপনার কি মনে হয় ওরকম একটি ঘনবসতি এলাকার বাসিন্দা হিসেবে? আসলে হোয়াইট ম্যানশনটা হচ্ছে কি, ওখানে দোতলা একটা বডি স্প্রের গোডাউন ছিল, নিচেও কেমিক্যালের গোডাউন ছিল। তো যখন আমি ওই মোড় মানে একেবারে জনাকীর্ণ ওই মোড়ের কথা বলছি, চুরিহাট্টার জায়গাটির কথা বলছি, কাল্পনিকভাবে ধরে নেই আপনারা যেটা মনে করেছেন যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং তখন ট্রাফিক একেবারে স্ট্যান্ড স্টিল, মানে কেউ কোনো নড়াচড়া করতে পারছে না, ট্রান্সফরমারের সাথে লেগে গেছে, তাইলেও তো বড় ধরনের ঘটনা ঘটতো, তাই নয় কি? জি জি জি, আমরা হোয়াইট ম্যানশনের সামনে একটা হোটেল ছিল, হোটেলের বাইরে সিলিন্ডারগুলো ছিল। তো আমরা ভাবছি যে ওই সিলিন্ডারগুলো বাস্ট হয়ে নাকি এমন ঘটনা, মানে আমরা জাস্ট তখন ধারণা নিয়েছি যে এমন হইতে পারে আর কি। পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি এটা কোনো ফ্যাক্ট আসে না যে আসলে কি সিলিন্ডার থেকে হয়েছে নাকি কোনো মানে কেমিক্যাল থেকে হয়েছে, পরবর্তীতে আমরা কোনো প্রুফ পাইনি এটা আর কি। আচ্ছা, এখনো পাননি। আমরা মেজর একেএম শাকিল নিয়াজের কাছ থেকে একটু জেনে নিতে চাই। আমরা প্রথম দফা ওনার মতোই, ওনাদের বয়ান থেকেই আমরা বারবার করে বলছিলাম এটাও তো খুব মানে খুব আকাশকুসুম কোনো কল্পনা নয়, ধারণার থেকে যেটা ধারণা করেছে সেটা সম্ভাব্যতাও তো আছে, তাই নয় কি? আমি প্রথমে যারা পুরাতন ঢাকায় মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আসলে বুঝতে হবে, আমি বিভিন্ন মিডিয়াতে দেখছি বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন, বাট এখানে বুঝতে হবে যে হোয়াট ওয়াজ দ্য এনভায়রনমেন্ট হিয়ার। এখানে এনভায়রনমেন্ট যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপনি যে গাড়ি ছিল, গাড়িগুলোতে ছিল আপনি কি অ্যাক্সিলারেন্ট, মানে আমরা যেটা বলি যে পেট্রোল, সেটা কিন্তু একটাও কিন্তু কেমিক্যাল। আর কিছুতে আপনার এই ছিল কম্প্রেসড গ্যাস ছিল, এটাও কিন্তু কেমিক্যাল আইটেম। ট্রান্সফরমার ছিল, এর ভিতরেও কিন্তু আপনার কেমিক্যালই থাকে। এখানে ছিল আপনার থিনার ছিল, রেজিন ছিল, দিস অল আর কেমিক্যাল। তারপরে বডি স্প্রের কথা বলা হয়েছে, বডি স্প্রের ইনগ্রেডিয়েন্টগুলো কি কি আমি একটু বলি। সেটাতে বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, অ্যালকোহল, নেল পলিশের পুরা স্তূপ ছিল, অ্যালকোহল ছিল নেল পলিশে, তারপর টুলুইন, জাইলিন, ফর্মালডিহাইড, অল আর ভেরি এক্সট্রিমলি ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল মেটেরিয়াল। কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনি ভিডিও ক্লিপে যদি দেখেন এখানে যে ইফেক্টগুলো হয়েছে, ব্লাস্ট ইফেক্ট, মানে এরকম একটা জায়গা উপযুক্ত জায়গা, তার দরকার ছিল একটা ইগনাইশন, একটা স্পার্ক হওয়ার পথে বিরাট বড় ব্লাস্ট হয়েছে। এটার পরে ফ্র্যাগমেন্ট ইফেক্টস, এটা যে হিট করছে এখান থেকে বিভিন্ন জিনিস টুকরা টুকরা হয়ে লোকজনকে আরও ওন্ডেড করছে। আর সবচেয়ে বড় জিনিস আপনি যদি ভিডিও ক্লিপে দেখেন, ফার্স্ট ভিডিও ক্লিপ হোটেলে, এখানে থার্মাল ওয়েভ ড্রাইভেন বাই হিউজ ফোর্স, যেটা টেম্পারেচার ছিল মোর দেন 2000 ডিগ্রি থেকে 4000 ডিগ্রি ফারেনহাইট। তো এইরকম একটা এনভায়রনমেন্ট, যা কিছু হয়েছে উইদিন 10 to 30 সেকেন্ডের ভিতরে হয়েছে, এর ভিতরে কোনো ডাউট নাই। আমরা কেমিক্যালকে কেন এত ভয়ানক বলি? আপনি অর্ডিনারি ফায়ারে কিন্তু মানুষ অনেক সময় পায় স্কেপ করার জন্য, বাট কেমিক্যাল যে এটা একটা জিনিস যেখানে ইট উইল নট গিভ ইউ টাইম, উইদিন ফ্র্যাকশন অফ টাইমের ভিতরে এখানে ডাইনামিক জিনিসগুলো কাজ করে, এক্সপ্লোশন কাজ করে, ব্লাস্ট ইফেক্ট কাজ করে, এখানে থার্মাল এইগুলা কাজ করে, এবং এগুলাকে আরও মাল্টিপ্লাইড করে আশেপাশের জিনিসগুলা, যার ফলে এখানে কিন্তু আপনি ক্যাজুয়ালিটির পরিমাণ অনেক বেশি হয়েছে। এখন আমি তদন্তের স্বার্থে বা এটাকে অন্যভাবেই করতে পারছি না, তদন্তের ইয়ের জন্য উই শুড নট গো ফর দি সিঙ্গেল কনক্লুডিং রিমার্কে যাওয়া উচিত না, বাট দিজ আর দি সার্কামস্টেন্সেস যেখান থেকে হতে পারে। যেমন আপনি রোহিত মেনশনের দোতলাই ছিল, যে পারফিউমগুলো ছিল সেখানে বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, এগুলো ভারী, এগুলো কিন্তু আপনার লিকেজ থেকে প্রচুর পরিমাণে গ্যাস এখান থেকে হতে পারে, এবং যেহেতু বাতাসের চেয়ে ভারী, এগুলো কিন্তু গ্রাউন্ড দিকে এগুলো কিন্তু জমা হতে পারে, এবং পুরো বিল্ডিংটা কিন্তু একটা কনফাইন্ড অবস্থায় ছিল। তো এরকম অবস্থায় হতে পারে যে ওই মানে এরকম একটা সুইচ যদি অফ অন করে বা সামান্য যদি মোবাইলটাও আপনি যদি করেন, এরকম স্পার্কের থেকে বিরাট ধরনের একটা হতে পারে। বাট কোথার থেকে হয়েছে দ্যাটকে ক্যান বি গিভেন বাই দি ইনভেস্টিগেটিভ টিম, কারণ তারা অনেক এভিডেন্স পাবে, তারা রিটেন পাবে, তারপরে মিডিয়ার আপনার পাবে, তারপরে অন গ্রাউন্ড এভিডেন্স পাবে, তারা এগুলা থেকে কনক্লুডিং রিমার্কসে আসতে পারবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আপনি একটা জায়গায় বলছেন যে
এটা আসলে যেহেতু কেমিক্যাল ছিল এক্সট্রা অর্ডিনারি একটা অবস্থা, এবং সেই কারণেই 30 সেকেন্ডের মধ্যেই যা হবার হয়ে গেছে, তার মানে 70টি লাশ মানে 30 সেকেন্ডের মধ্যে। কিন্তু অর্ডিনারি ফায়ার হলে সে টাইম পেত। ইকবাল হাবিব, আমি আপনার কাছে একটু জানতে চাই, যেরকম অবস্থা ওই জায়গার মানচিত্র, অর্থাৎ সেই সময়ে 20শে ফেব্রুয়ারি রাত, এটা আমরা 20শে ফেব্রুয়ারি কেন, এটা যে কোনো 28শে ফেব্রুয়ারি হলেও একটা যে কোনো সময় খুবই স্ট্যান্ড স্টিল, রাস্তা মুভমেন্ট করে না। আমরা জানি যে চারিদিক থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসছে কিন্তু ভেতরে অ্যাপ্রোচ করতে পারেনি। সেখানে অর্ডিনারি ফায়ারে হয়তো কিছু টাইম পেত, এটা যেটা বলেছেন আসলে শাকিল নেওয়াজ, সেই টাইমেও কি সারভাইভ করা যেত? আমাদের যেরকম অবস্থা, নগর পরিকল্পনাবিদের চোখ থেকে আমরা শুনতে চাই। থ্যাংক ইউ। আমি বেসিক্যালি একজন স্থপতি, নগর পরিকল্পনাবিদ একটি বিশেষ পেশা। আমি সেই পেশার কেউ না, নগর নিয়ে কাজ করি, নগর বিশ্লেষক, নগরবিদ, হোয়াটএভার বলতে পারেন, নগর নিয়ে ভাবি। একটা জায়গা পরিষ্কার করা দরকার। আমি আপনি সকলে যদি ভাবি যে 2010 সালের জুন মাসে নিমতলির ঘটনা ঘটেছে, আর 20শে ফেব্রুয়ারি 2019-এ আরেকটি ঘটনা ঘটেছে, আর কোনো ঘটনা আমাদের ঘটেনি, তাহলে আমরা যে আহাম্মকি সিদ্ধান্তে যাব সেই জায়গায় আমি যেতে চাই না। এই জন্য বলছি, প্রতি বছর কয়েকশো ঘটনা ঘটেছে এই কনজেস্টেড পুরনো ঢাকা সহ আমাদের এই ঠিক এজ কন্ডিশনে আমরা যেভাবে অপাঙ্ক্ত করেছি যে ঢাকাকে, সেই ঢাকায় প্রতি বছর এই যে শত শত ঘটনা ঘটেছে, তার মধ্যে 2 থেকে 4 জনের মৃত্যু নিয়মিতই হয়েছে। যদি একবার এই অ্যানালিসিস কেউ করে যে প্রতি বছর এই ঘটনাগুলির ঘটার পরেও আমরা কিছু করলাম না কেন, তাহলে ওই আদালতের ভাষায় বলতে হয় দায় কাউকে না কাউকে নিতে হবে। তার মানে ঘটনাগুলি ঘটছে, মানুষ মারা যাচ্ছে, ভয়াবহতা হচ্ছে না। তার কারণ ছিল এই, উনি বারবার যেটা বলছেন, বিস্ফোরক অথবা অতি দাহ্য উচ্চমাত্রার দাহ্য পদার্থ সব কিছু মিলেমিশে একটি প্রপার সিকোয়েন্সিয়াল গ্রাউন্ড প্রিপেয়ার করা, অর্থাৎ পুরো জিনিসটা যেন পরস্পর যুথবদ্ধতায় তৈরি হওয়া, এইরকম অবস্থান খুব বেশি জায়গায় নাই, কিন্তু পুরনো ঢাকার অনেক জায়গায় রয়েছে। আমি পুরনো ঢাকা করতে চাই না, দেশি ঢাকা, আদি ঢাকা বলতে চাই, কারণ পুরনো ঢাকা বলে এই ঢাকাকে আমরা অপাঙ্ক্তেও করেছি, পরিষ্কার ভাষা আজকে দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, অপাঙ্ক্তেও করেছি। আমরা নির্লিপ্ত থেকেছি এটাকে উন্নয়ন করার জন্য। এই জায়গার মানুষগুলোকে সবচেয়ে অবহেলিত ঢাকার নাগরিক হিসেবে আমরা প্রায় একেবারে অপাঙ্ক্ত করে রেখে দিয়েছি। এটি আমাদের পরিকল্পনায়, প্রকল্প বাস্তবায়নে অথবা নতুন নতুন প্রকল্পের মধ্যে দিয়ে নগর পরিশীলিতকরণ, নগর পুনঃজাগরণ, সকল প্রকল্প যেখানে গিয়ে থেমে যায় সেটি পুরনো ঢাকা। তো এই পুরনো শব্দটা এই জন্য আমি মনে করি আমাদের পরিত্যাজ্য করা প্রয়োজন সময় হয়েছে। কিন্তু এই ঘটনাগুলি বারবার ঘটার পরেও আমরা কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি দেখিনি। তার একমাত্র কারণ, যে বাড়িগুলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমনকি বাড়ির নিচের ফ্যাক্টরির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, 4-5 জন মারা গেছে এই বছর 4 আগে, যদি আমি কারেক্টলি রিমেম্বার করতে পারি। যদি তাই হয় তাহলে ওই মৃত্যুগুলোকে নিয়েও কিন্তু আমরা এত উচ্চকিত না। এটা নিয়ে কেন? আমাদের কথা হলো আগুন ধরতেই পারে, আগুন একদম সবচেয়ে উন্নত, মানে বসুন্ধরার মতো জায়গায়, বসুন্ধরা সিটি আগুন ধরেছে না, আমরা জাপান গার্ডেন সিটির কথা সেখানেও ভুলে আগুন যাইনি, ধরেছে, কিন্তু তো আগুন ধরতেই পারে। সোহরাওয়ার্দী হাসপাতাল কয়দিন আগে ধরছে। তো আগুন ধরতে পারে বিভিন্ন কারণে, আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা, আমাদের আহাম্মকি। আমরা উত্তরায় পাকের ঘরে সমস্ত দরজা জানলা বন্ধ করে, আগের কালের ভেন্টিলেটর গুলগুলিয়া সেটাও ফালিয়ে দিয়ে সব বন্ধ রেখে জাস্ট চোরের ভয়ে ওই বন্ধ জায়গায় একটা গ্যাসের বাক্স বানাই, তারপরে সকালবেলা গিয়ে ম্যাচের কাঠি জেলে পুরো সংসার পুড়ে যায়। তাও আমরা করি, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে না, সেটা হচ্ছে মানুষের বেরিয়ে যাওয়ার, পালিয়ে যাওয়ার, চলে যাওয়ার সময়টুকু সে পায়। যখন কেমিক্যাল থাকে, দাহ্য বস্তু থাকে, এবং এই ধরনের যে উপকরণগুলি উনি সিরিয়াল বাড়ি নাম বলে গেলেন, সেগুলো যখন সম্ভার চারপাশে থাকে, তখন কারো পালানোর পথ থাকে না। পালাবি কোথায়? এই রকমের নগরী আমরা চাই না, যে নগরীতে পালাবি কোথায় বারবার বিভিন্ন জায়গায় আওয়াজ উঠবে। মানে এই ধরনের দাহ্য পদার্থগুলোর জন্য কি একমাত্র ঠিকানা পুরনো ঢাকা? আর নতুন ঢাকা বা এই আশেপাশে কোথাও হলে কি এই দাহ্য পদার্থগুলো কি জ্বলবে না? যদি এই রকমের সমাহার না থাকে, তাহলে আর কিছু না হোক এত বেশি মানুষের হতাহতের ঘটনা ঘটতো না। এটা হচ্ছে 1 নম্বর কথা। এখন আমরা তো অনেক সময় প্রায়োরিটি দিই, কোনটা প্রায়োরিটি? তাহলে আগুন ঘটতে পারে, সেই জায়গার মধ্যে অনেক সাবধানতার কাজ আছে,
কিন্তু প্রথম কাজটা হচ্ছে এই ধরনের আপদ আমাদের সরাতে হবে। দ্বিতীয়, আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলে আমরা কোড বানিয়েছিলাম 2010-এ, এটাকে আধুনিকায়ন করে আমরা যেন অগ্নি নিরাপত্তা, ভূমিকম্প নিরাপত্তা এগুলো করতে পারি। গত 9 বছরে এটা নিয়ে কাজ করেছে এই ভদ্রলোক, তো ব্যাপক কাজ করেছেন। আজ পর্যন্ত সেটাকে পাশ করলো না ছোট 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 কিছু গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গিয়ে। আমরা আলটিমেটলি যা বুঝি, নিমতলার ঘটনার পর প্রতি বছর নিমতলা দিবস করেছি, নিমতলী দিবসে ধর্ণা দিয়েছি, মানববন্ধন করেছি, কারো টনক নড়লো না। তার কারণ হলো আসলে ওই দিন যেমন বিমানের ঘটনাটা ঘটলো, বলছিল, আমি একটা টেলিভিশন টকশোতে ছিলাম, বলছে যে দেখেন আমাদেরকে জিম্মি করেছিল। আমি বলছি না, জিম্মি আমরা অনেক জায়গায় হয়েছি। আমরা সড়কের ক্ষেত্রে জিম্মি হয়েছি মন্ত্রীদের কাছে অথবা ওই পরিবহন শ্রমিক নেতাদের কাছে। আমরা এই বিমানবন্দরগুলোতে জিম্মি হয়েছি সিবিএর কাছে, যারা এটাকে পরিবর্তন উন্নততর করতে দিচ্ছে না। আমরা একই রকম ভাবে এই বিএনবিসি পাস করতে পারি নাই ছোট ছোট কয়েকটা গোষ্ঠীর কারণে। উনি ডিটেলে বলতে পারবেন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অথবা কমপ্লায়েন্স, অর্থাৎ প্রতি বছর আমার বাড়িটি লিফট, বৈদ্যুতিক সজ্জাকরণ, গ্যাস সংযোগ এবং অবশ্যই একই সঙ্গে ইমারতের কাঠামোগত দিক থেকে, ব্যবহারের দিক থেকে এটি উপযুক্ত আছে কিনা, বিল্ডিং কোডের ব্যাপারে বলছেন, কমপ্লায়েন্স কমিশন গঠন করা এখন সবচেয়ে জরুরি। আমরা এটা আরো বিস্তারিত শুনবো। বিল্ডিং কোডের ব্যাপারে কমপ্লায়েন্সের কথা বলেছেন, কিন্তু ব্যবসায়ের বেলায় কোন লাইসেন্সের বলে আমরা এই ধরনের দাহ্য পদার্থ আনছি, সেটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলে গেলাম বিরতির আগে। উত্তর নেব সকলের কাছ থেকে বিরতির পর। ঝুঁকি ট্রান্সফার আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। সঙ্গে আছেন AKM শাকিল নেওয়াজ, তিনি ফায়ার এবং ডিজাস্টার স্পেশালিস্ট, তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরে। স্থপতি ইকবাল হাবিবকে আমরা পেয়েছি, তিনি নগর বিশ্লেষক। পেয়েছি এনায়েত হোসেন মারুফকে, উপদেষ্টা, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একজন প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে আছেন চকবাজার এলাকার শেখ সাজিদুর রহমান রিমন, তিনিও কথা বলছেন আমাদের এই অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে যেসব প্রশ্নগুলো, কমপ্লায়েন্সের কথা বলছেন ইকবাল হাবিব, বিল্ডিং কোড ইত্যাদি নানান প্রসঙ্গ, আরও বিস্তারিত এগুলো নিয়ে শুনবো। সিটি কর্পোরেশনের একটি ছোট্ট লাইসেন্স নিয়ে যে কোনো জায়গায় আমরা দেখি যে নতুন ঢাকা হোক আর পুরনো ঢাকাই হোক, এই কেমিক্যালের ব্যবসায়ী হোক আর দর্জির ব্যবসায়ী হোক, একই লাইসেন্সে করা হয়। আমি একটু ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দা হিসেবে শেখ সাজিদুর রহমানকে একটু জানতে চাই। ওই দিনের বর্ণনা আপনি দিয়েছেন, কিন্তু ওই এলাকাটা আসলে কেমন, মানে যে কোনো মানুষ যে কোনো কিছু করে ফেলতে পারে, যে কথাটি আসলে এনায়েত ভাই বলছিলেন যে আগে হয়তো 50 জন কেমিক্যালের ব্যবসা করতে, এখন 50,000 করে। আগে 10 জন দর্জি ছিল, এখন বোধহয় 10,000 দর্জি আছে। মানে খুব কিছু সহজ, কোনো নিয়ম না জেনে না শিখে লাইসেন্স পেয়ে যাচ্ছে। এই কারণেই কি ওই জায়গাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? আসলে কি আমাদের পুরো ঢাকায় ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি এটা খুব কনজেস্টেড একটা এরিয়া। হ্যাঁ, আর মূলত যারা আমরা বাড়িওয়ালা যারা আছে, এবং সবাই ব্যবসা করতে চায়, সবাই ব্যবসা করতে চায় আর কি। আর মূলত যারা বাড়িওয়ালা আছে ওরা কি একটা ফ্যামিলি ভাড়া দিলে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ভাড়া দিতে চায় না। আমরা এরকম ছবি দেখেছি যে ফ্যামিলি ভাড়া দেওয়া হবে না, গোডাউন ভাড়া দিতে চাই। দিলে কি হয়, ওরা ভাড়াটাও বেশি পাচ্ছে এবং লাইক অ্যাডভান্সও বেশি পাচ্ছে। এটা একটা লোভনীয় একটা ব্যবসার রূপান্তরিত হয়েছে পুরনো ঢাকাটা। তো এই আমাদের যে মানে ওনারা মানে এভিডেন্স ছাড়া, মানে যা কাকে ভাড়া দিচ্ছে কোনো মানে একটা পরীক্ষা করে দেখছে না, এটা কেমিক্যাল না কিসের কেমিক্যাল, এটা কি হতে পারে, বিল্ডিংটা কি মানে আগুন লাগলে এটা মানে পরবর্তীতে কি রিয়াকশন হবে, এইসব আসলে কারো ধারণা নেই। মানে কোনো ভাড়াটিয়াকে এসে মানে বাড়িওয়ালার কাছে এসে বলেন যে আমরা কেমিক্যালের গোডাউন করব, এরকম পরিচয় দিয়ে কি ভাড়া নেন? অনেকেই তো নিচ্ছে, অনেকেই তো বলছে আমাদের কেমিক্যালের ব্যবসা। এখন কেমিক্যালের ব্যবসা আসলে কি ব্যবসা, এটা তো আর বাড়িওয়ালারা দেখছে না, মানে পরীক্ষাও করছে না কিসের কেমিক্যাল, এটা কেন মানে দিলে কি কেমন কি হবে, আর পরবর্তীতে নেক্সট কি হবে।
তো কোনো ধরনের মানে কেমিক্যাল বললে কি একটু ভাড়া বেশি হাঁকতে পারে, মানে জি বেশি জি এমনই আর কি, কেমিক্যালের ব্যবসা বা কেমিক্যালে গুডাউন কিছু এই ধরনের এরকম কিছু হলে কি ভাড়াটা বেশি অ্যাডভান্সে বেশি পাওয়া যায়, এই আর কি জিনিসটা আর কি মেন। আর লাইসেন্স যারা নাকি ব্যবসা করেন তারাও তো পুরনো ঢাকার। জি আমরা যারা কেমিক্যাল ব্যবসা যুক্ত তারাও তো পুরনো ঢাকার, কিন্তু অ্যাকচুয়ালি এখন এই ব্যবসার জন্য লাইসেন্সটা কোথা থেকে পাওয়া যায়? লাইসেন্সটা অ্যাকচুয়ালি আমাদের সিটি কর্পোরেশন থেকে তো আসে লাইসেন্স। আচ্ছা, আপনি কিসের ব্যবসা করেন? আমার লোহার ব্যবসা। লোহার ব্যবসা। লোহার ব্যবসা। আপনার যে লাইসেন্স আর কেমিক্যালের ব্যবসার লাইসেন্স তো একই রকম, তাই না? না, আমাদের তো ট্রেড লাইসেন্স, আমাদের তো আলাদা ট্রেড লাইসেন্স। সিটি কর্পোরেশন থেকে কেমিক্যালের ব্যবসা যিনি করেন তারও কিন্তু ওইরকম একটা ট্রেড লাইসেন্স নিতে হয়। আমি আসলে উনি যে কথাটা বললেন, শুধু ট্রেড লাইসেন্স হলেই যে কেমিক্যাল ব্যবসা করা যাবে তা না। আপনি যে ট্রেড লাইসেন্স এটা হলো ব্যবসা করার ধরন। কেমিক্যালের বিজনেস আপনাকে যদি করতে হয় তাহলে এটার 4টা নিয়ন্ত্রণ সংস্থা আছে। যেমন জেলা প্রশাসক কিছু কেমিক্যাল আইটেম নিয়ন্ত্রণ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিছু কেমিক্যাল নিয়ন্ত্রণ করে, বিস্ফোরক অধিদপ্তরও করে, এনার্জি রেগুলেটরি কমিশন এবং খামার বাড়ি থেকেও কিছু কেমিক্যালের নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, এবং এই সমস্ত লাইসেন্স পেতে হলে যে শুধু ট্রেড লাইসেন্স হলে লাইসেন্স পাবে তা না। আচ্ছা, তার মানে এই 4টি সংস্থা থেকে আপনাদের কমপ্লায়েন্স, মানে এটাকে তাদেরকে সন্তুষ্ট করতে হয়, তারপরে কেমিক্যাল আনতে সন্তুষ্ট না, শুধু ওই ডিপার্টমেন্ট ইনভলভ না। আচ্ছা, যেমন মনে করেন যে বিস্ফোরকের একটা লাইসেন্স আপনি নেবেন, তার জন্য আপনাকে এই ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে হলো পরিবেশের ছাড়পত্র লাগবে, প্লাস হলো ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগবে, তারপর হলো আপনার ঢাকা ডিসির পারমিশন লাগবে, যে সেখানে আপনার যে জমি আছে সেই জমির সমস্ত রকম দলিলপত্র, CSRS জমির দলিলপত্র জমা দিতে হবে। হ্যাঁ, তারপরে কেমিক্যালের জন্য জমি লাগে। জমি তো লাগবে, কারণ তার তো না ঢাকা শহরে তো তার কোনো লাইসেন্স দিচ্ছে না। আপনি বিস্ফোরক অধিদপ্তর যে 29টা আইটেম আছে সেটা ঢাকা শহরে কিন্তু এটার লাইসেন্স পাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তারপরে আপনি যেটা হলো যে কিছু নিয়মের যদি ঘাটতি থাকে, যে আপনি যখন প্রোডাক্টটা বিদেশ থেকে আনবেন, হ্যাঁ, সেইখানে কিন্তু চিটাগাং কাস্টমস আপনার এই লাইসেন্সগুলো আছে কিনা দেখবে। তারপরে হলো যে আপনি যে লাইসেন্সদারি লোক তার কাছে আপনি বিক্রি করতে হবে। এখন ওয়াহিদ মেনশনের যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে, মানে এগুলো কোথায় মানে প্রথমে রাখবেন সেই লাইসেন্স, নির্ধারিত জায়গা আছে। 4টা ডিপার্টমেন্ট থেকে যখন নাকি আপনারা ছাড়পত্র নেন, সেখানে কি কোথাও কোনো ক্লজে দেয়া আছে যে আপনি চিটাগাং পোর্ট থেকে আনলেন, ট্রাকে করে আনলেন, তারপরে কোনো ভাড়া বাড়িতে রাখতে পারবেন 10 বাই 10 ফুট, নাকি কত সেসবকে মেনশন করা আছে? এটা আমার অজ্ঞতা, আমি জাস্ট একবারে আমি আপনাকে বলি যে এইটা হলো যে আপনার নির্ধারিত যে জায়গা, আপনি তো একটা বিস্ফোরক কেমিক্যাল তো নর্মাল জায়গায় রাখতে পারবেন না, কারণ তার একটা প্রেসক্রাইব আছে যে আপনার দেওয়াল থেকে কতটুকু বাদ দিয়ে আপনাকে ওয়্যার হাউসটা করতে হবে, এবং যদি কোনো লিকেজ হয় সেই জায়গাটা যদি ফ্লোর যদি আপনি ঢালাই দেন তাহলে লিকেজ যে মালটা, সেই মালটা তো আপনাকে বিস্ফোরক ঘটাতে পারে। ওই মালটার আবার জায়গায় জায়গায় যে এই ইটগুলো থাকবে সেটার মধ্যে একটা গ্যাপ থাকতে হবে, নিচে বালি থাকতে হবে। এখন আমি বলি যে নিমতলির ঘটনার পরে কিন্তু আপনি মানে একটা কি কোনো উদাহরণ আমরা যাতে কি চোখে ভাসে আমাদের, এরকম কি কোনো উদাহরণ দিতে পারবেন? আমাদের চোখে তো কেমিক্যাল রাখার উদাহরণ বলতে নিমতলির ওই বাড়িগুলা, অথবা এখন ওয়াহিদ মেনশন, সেখানে আপনি গ্যাপে গ্যাপে দূরত্ব থাকবে, নিচে যাতে লিকেজ না হয়, এটা তো মানে হয়তো সিনেমার না আমি আপনাকে বলি যে 2010-এ তো তখন আমাদের এই আইনগুলো ছিল না। এই আইনগুলা বিস্ফোরক অধিদপ্তরে এই আইনটা 2010-এর পরে। আচ্ছা, 2010-এর পরে নিমতলি ঘটনার পরেই কিন্তু অনেক কিছু মানে এটা আইনটা মানা শুরু হয়েছে কত সালের পর? এখন তো এই আইনটা মানা হয়। এখন আপনি বলবেন যে তাহলে ওয়াহিদ মেনশনের ঘটনা কেন ঘটলো? আচ্ছা, ওয়াহিদ মেনশনে তো এখানে কোনো বিস্ফোরক কেমিক্যাল যে কেমিক্যাল, সে এখানে তো কেমিক্যাল ছিল না। আচ্ছা কি বলি আমি বলি কথাটা বলি, আপনি আমাকে আমার কথাটা একটু বলার সুযোগ দেন। সেইখানে কি ছিল? বডি লোশন ছিল, এয়ার ফ্রেশনার ছিল, নেইল রিমুভার ছিল। হ্যাঁ, এই কথাটা অসমাপ্ত থেকে যাবে আপা, আমার কথাটা অসমাপ্ত থেকে যাবে। হ্যাঁ, এইগুলো হলো কি যে আপনি যখন ওটা এন্ড প্রোডাক্ট, আপনি বডি লোশন যখন বলবেন এন্ড প্রোডাক্ট, আপনি যখন নাকি পারফিউম বলবেন তখন ওটা এন্ড প্রোডাক্ট, কিন্তু ওটা তৈরি করার জন্য এটা তো বিদেশ থেকে ইম্পোর্টেড না আপা, এটা যখন আমি কসমেটিক্স, আমি যদি কোনো কিছুতে আপনি অ্যারোসলের মধ্যে আগুন লাগান, আর ঘরের মধ্যে যে অ্যারোসল দেন ওটার মধ্যে কি দিয়াশলাই জ্বালান? না, কেন জ্বালান না? না কোনটা
না, এটা তো আমার আমার যেহেতু বিস্ফোরণের চান্স আছে, আমি বলতেছি কি যে এটা তো এইটা যেমন বিস্ফোরক আইটেম আনলে আপনাকে যেমন লাইসেন্স নিতে হয়, ক্লিয়ারেন্স নিতে হয়, আমি যখন বলি যে এটা পারফিউমারি প্রোডাক্ট আনলাম বা আমি কসমেটিক্স প্রোডাক্ট আনলাম, তখন হয় কি কাস্টমস অথরিটি এই জিনিসটা বোধহয় খেয়াল করে না, তারা ফিনিশ গুডস হিসেবে। অনেক ধন্যবাদ, খুব ভালো আপনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। কেমিক্যাল ওটা পারফিউমারি প্রোডাক্টের নাম ধরে বলছেন। ইকবাল হাবিব একটু দৃষ্টি আকর্ষণ করছেন। আমি আসলে এটা শুভঙ্করের ফাঁকির জায়গাটাকে পরিষ্কার করে বলি, মানে উনি কিন্তু সুন্দর করে ধরিয়ে দিলেন যে কেমিক্যাল কিন্তু সেটার নাম অমুক নেল পলিশ। আমি বারু সাহেবকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আসলে উনি থাকাতে আমাদের অনেক কিছু বুঝতেও সহজ হচ্ছে, দর্শকদের জন্য সহজ হবে। একটা বড় শুভঙ্করের ফাঁকিটা বলি, 15টি শর্ত পূরণের সাপেক্ষে এই ধরনের দাহ্য বস্তু আমদানি, এটার পরিবহন, এটার মজুতকরণ এবং এটা ব্যবহার করা যায় 15টি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে 4টা সংস্থা বলল, এর বাইরে ট্রেড লাইসেন্স নিতে হয় সিটি কর্পোরেশনের কাছ থেকে। এই যে 5টি সংস্থা, এরা সকলে মিলে কিন্তু এই 15টি শর্ত হয়েছে কিনা, এটা না ওইটা না, কাগজপত্র সব কিছু দেখলো। তারপরে লাইসেন্সটা যেদিন আপনি পেলেন, উনি পেয়ে গেলেন, তারপরের দিন উনি কি করছেন, কিভাবে করছেন, কোথায় রাখছেন, কোন অ্যাড্রেসে রাখছেন, এই যা যা আইন কানুন বলা হলো, 10 ফিট 5 ফিট কনক্রিট না, ড্রেনেজ থাকতে হবে, লিচেস দেখতে হবে, কিচ্ছু দেখার কেউ নাই। এর মানে হলো এই, আপনি ওইটা নেওয়ার পর যা খুশি তাই করে হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারেন। আমি হাত তুলছি। স্থপতি ইকবাল হাবিব, আমরা তো আপনারা যখন বিল্ডিং বানান তখন একটা কোনো মডেল থাকে, এই যে 5 ফিট 10 ফিট দেয়ালে গ্যাপ থাকতে হবে। আমি অতটা মানে আশা করছি না সত্যি সত্যি একটা ওইরকম বিল্ডিং আছে বা নাই। আমি এরকম কি কোনো মডেলও আছে যখন নাকি তাদেরকে লাইসেন্সটা দেওয়া হয়, কোনো একটা কাচের বয়ামের মধ্যে একটা মডেল রেখে দিবে, ভাই এরকম একটা কিছুর মধ্যে রাখতে হবে? মডেল নাই, কিন্তু শর্তগুলো ট্রান্সলেট করতে পারে একজন পেশাজীবী। ধরো ওই শর্তগুলো যদি আমার সামনে ধরে, আমি যখন স্থপতি যেহেতু, আমি কিন্তু ওই শর্তগুলোকে ট্রান্সলেট করতে পারবো ইনটু ওয়ালস, ইনটু 3 ডাইমেনশনাল বিল্ডিং, ত্রিমাত্রিক ভাবে আমি দেখতে পাবো এবং সেই অনুযায়ী ওনাকে তৈরি করতে পারবো। এই লাইসেন্স দেওয়ার জায়গায় কি কোনো স্থপতি আছেন? একদমই নাই, এরা কখনোই পেশাজীবী। আপনার মডেলও নাই, স্থপতিও নাই? না 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 না, কেউ যায় না, কারণ তাদের কাছে গিয়ে পেশাজীবী কার্যক্রমে যায় না। সিটি কর্পোরেশন অন দ্য আদার হ্যান্ড, আজকে সিটি কর্পোরেশনের রাজক কিন্তু পুরো পিকচার থেকে নাই। সিটি কর্পোরেশন দিনের পর দিন লাইসেন্স দিয়ে যাচ্ছে, প্রতি বছর তার নবায়ন করে টাকাও নিচ্ছে, কিন্তু প্রতি বছর নবায়নের সময় অন্তত একবার কি দেখেছে যে ওই লাইসেন্সটা নিয়ে, অর্থাৎ নোটসিংহের লাইসেন্স নিয়ে উনি পুরনো ঢাকার ওয়াইড ম্যানশনে বসে ব্যবসা করছেন, ওই নোট কুমিল্লার লাইসেন্স নিয়ে এখানে এসে সেটা উৎপাদনের মধ্যে লাগাচ্ছেন, এবং মজুদ শুধু না, ওই সমস্ত দাহ্য পদার্থ দিয়ে উনি জিনিস তৈরি করছেন। তার মানে ওটার একটা বিরাট স্তূপ অফ স্টোরেজ ওনার পাশেই রাখতে হচ্ছে। এই পুরো কারণে প্রত্যেকের নিষ্ক্রিয়তার জন্য আমি বারবার বলছি যে এই হত্যাকাণ্ডগুলো নিষ্ক্রিয়তাজনিত হত্যাকাণ্ড। আমরা কেউ দায়িত্ব পালন করলাম না, এবং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই যে 15টি শর্ত পূরণ এবং 5টা সংস্থার লাইসেন্স, সব জায়গায় মেবি ফায়ার ব্রিগেড ছাড়া পয়সাও দিছে। তার মানে পুরো চক্র জড়িত, শুধুই মাত্র লাইসেন্স দেওয়ার জন্য, তার কার্যকারিতা দেখার জন্য কেউ নাই। যারা নিয়ম মানেন, আমি 1 মিনিট ইকবাল হাবিবের কথার সঙ্গে একটু যোগ করতে চাই, যারা নিয়ম মানেন তাদের নিয়ম মানার প্রতি আমাদের শ্রদ্ধা রেখে বলছি, আজকে ইকবাল হাবিব যতটা মানে উত্তেজিত উৎকণ্ঠিত হয়ে বলছেন যে এগুলো ইন্সপেকশনের কোনো সুযোগ নাই। সিটি কর্পোরেশন কখনো কি এই লাইসেন্সগুলো দেওয়ার পরে কখনো গিয়ে দেখেছেন? এটি আমরা জানমালের নিরাপত্তার খাতিরে একজন স্থপতি, একজন পরিবেশবাদী এইভাবে বলছেন। আপনারা যারা অনেকেই দেখছেন, অনেকে হয়তো পুরনো ঢাকায় হয়তো এই ধরনের ব্যবসা করছেন, অনেকে হয়তো আমাদের মনে মনে গালি দিচ্ছেন যে আপনারা বিপদ টেনে আনছেন আমাদের নিরাপত্তার কথা বলে। এই ইন্সপেকশনে যাওয়া মানে কি ধরনের হ্যারাসমেন্ট, কি ধরনের দুর্নীতি, কিভাবে মানুষকে অসুবিধায় ফেলতে হয় ব্যবসায়ীদের, সেটাও নিশ্চয়ই হারে হারে আপনারা টের পাচ্ছেন। এটুকুর জন্য আমরা ক্ষমা চাইছি, কিন্তু সবার আগে মানুষের প্রাণ। আমরা বিরতিতে যাব, বিরতির পরে আর বাকি আলোচনা শুনছি। ঝুঁকি ট্রান্সফার এই শিরোনামে কথা বলছি। বিরতিতে যাবার আগে স্থপতি ইকবাল হাবিব কথা বলছিলেন। আমরা মেজর একেএম শাকিল নওয়াজের কাছে যেতে চাই, অনেকক্ষণ ধরে যোগ করতে চাইছিলেন।
আপা আমি মারুফ ভাইকে বিনয়ের সাথে বলবো যে গোখরা সাপকে এটা ছোট হোক বড় হোক এটাকে গোখরা সাপই বলতে হবে, ঠিক আছে? এটা ছোবল দিলে পরে এটা কিন্তু ভয়ানক, বাঁচার সম্ভাবনা খুব কম। কিন্তু তো কোনো কেমিক্যাল এটা কিন্তু বলা যাবে না যে ফায়ারের জন্য হ্যাজার্ড না বা এটা বড় একটা ডিজাস্টার নিয়ে আসবে না। এখানে বলতে হবে মারুফ ভাইরা ব্যবসায়ী করেন, ওনাদের যেটা হলো গ্লোবাল হারমোনাইজ সিস্টেমে কিন্তু যেটা হলো ইউএন দ্বারা এগুলো তৈরি করা, যে ইন্টারন্যাশনালি সব ইটগুলা হ্যাজার্ডগুলোতে ঠিকভাবে আইডেন্টিফাই করা হবে এবং সবাই জানবে, এক ল্যাঙ্গুয়েজে যাবে, এটার লেভেলিং কী হবে, এটার সেফটি কী হবে, এটা ফায়ার ফাইটিং সিস্টেম কী হবে, এটা স্টোরেজ কী হবে, এটা ফার্স্ট এড সিস্টেম কী হবে, এটা এভরিথিং ডেলিনিয়েট থাকবে এখানে। তো ওনারা এই যে এমএইচডিএম সিস্টেম, গ্লোবাল হারমোনাইজ সিস্টেম, এগুলো কিন্তু ওনারা ভালোভাবে জানেন। কিন্তু ওনাদের যদি অজ্ঞতার জন্য ওনারা যদি মিসহ্যান্ডেলিং করে থাকেন তার দায়িত্ব কিন্তু ওনাকে নিতে হবে। এখানে কিন্তু উনি কিন্তু বলতে পারবেন না। জানেন, আপনি কি একটু ধারণা দিতে পারবেন এই অ্যাসোসিয়েশনের কতজন জানেন? ওনারা জানেন বলছেন না, এভরিবডি এমএইচডিএম সিস্টেম যদি উনি না জানে, ওনারা যদি না জানে, প্রত্যেকটা কেমিক্যালে কিন্তু এমএইচডিএম লেখা থাকে, কিভাবে এর হ্যান্ডেলিং হবে, কিভাবে কত ডিগ্রি সেন্টিগ্রেডে এটা রাখতে হবে, স্টোরেজ ফ্যাসিলিটিস কি থাকতে হবে, এভরিথিং তারা জানে। আর উনি যে বললেন বডি স্প্রের ইনগ্রেডিয়েন্টগুলো কি কি বুঝতে হবে, যে আমি কি নিয়ে বিজনেস করতেছি। এখানে দেখেন বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, তারপরে অ্যালকোহল, নেল পলিশের যেটা আছে অ্যালকোহল, টুলুইন, জাইলেন, তারপরে ফর্মালডিহাইড, অল আর ভেরি এক্সট্রিমলি ফ্লেমেবল। এটা মানে আগুনের সংস্পর্শে যে সামান্য স্পার্কের ভিতরে আসলে পরেই আপনার হিউজ এটার ইফেক্ট হবে। আর কি পরিমাণ কোয়ান্টিটি এখানে আপনার স্টোরেজ ছিল এটা তো ইমাজিন করা যায় না। আর কন্টেইনার থেকে যখন নাকি এটাকে স্প্রে, আর প্রত্যেকটা কন্টেইনার এখানে কিন্তু প্রজেক্টাইল হিসেবে, ফ্র্যাগমেন্ট ইফেক্টের যে প্রজেক্টাইল হিসেবে এখানে কিন্তু কাজ করতেছিল এক্সপ্লোশনের সাথে। আর যেটা হলো যে ওয়াহিদ মেনশন, হোয়াট ইজ দ্যাট, এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল হাউস। জি, সে হাউসের ভিতরে তো এরকম ইললিগাল বিজনেস। আমি সেজন্য বারবার ইকবাল হাবিবের কাছে একটু জানতে চাইছিলাম যে এরকম কি কোনো আসলে দৃশ্যমান, ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, অনেক আমাকে একটা ছোট মানে ধরেন 1100 স্কয়ার ফিটেরও একটা কি এরকম মডেল দেখানো যায় কিনা, যে যেখানে এই ধরনের দাহ্য পদার্থ বা এরকম কেমিক্যাল রাখার জন্য যেই লাইসেন্সগুলো দেওয়া হয়, যে শর্তগুলো দেওয়া হয়, সেই শর্ত মেনে ওইরকম একটি ছোট জায়গা আছে যেটা দেখে ওনারা। জি, আমরা যদি ওষুধ শিল্পে যাই, আমরা যদি যে সমস্ত জায়গায় তেজস্ক্রিয় বানানোর জন্য প্রপার ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম রয়েছে, প্রত্যেক জায়গায় দেখবেন বিপুল ধরনের সাবধানতা, তার ওই ধরনের ভবন। একটা এক্সাম্পল বলি, আমি ব্রিটিশ অক্সিজেন কোম্পানি লিমিটেডের হেড অফিস ডিজাইন করেছিলাম অনেক বছর আগে। ওদের পাশেই এই সিলিন্ডারে গ্যাস ভরা, সেগুলো হ্যান্ডলিং করা, ওখানে যে নিরাপত্তাজনিত যে সমস্ত সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলো এতটাই পরিপক্ক যে আপনি ওর কোনোটা নর্মাল কোনো কারণেও ভেদ করতে পারবেন না। এবং ফলে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা, মানে এই উদাহরণটা আমি আইডিয়াল বলবো না, আমি বলবো এক্সট্রাঅর্ডিনারি উদাহরণ। কিন্তু আমরা মানে পুরনো ঢাকার আমরা বলছি 50 জন থেকে যখন নাকি 50,000 মানুষ একই ধরনের ব্যবসার মধ্যে ডুবে যায়, তারা সামান্য একটা লাইসেন্স এবং ওয়ান স্টপ লাইসেন্স ওনারা পেয়ে যায় সিটি কর্পোরেশন থেকে। যদিও লাইসেন্স পাওয়া এবং লাইসেন্স মনিটরিং না থাকে, এবং আমি জানি না এনায়েত হোসেন মারুফ ভাই অনেক জানেন, উনি যেহেতু করতে যাচ্ছি যে কেমিক্যালের পূর্ব শর্ত হলো কম্পার্টেবল অ্যান্ড ইনকম্পার্টেবল, মানে যেটার সাথে সামঞ্জস্য একই গ্রুপের জিনিস সাথে এক জায়গায় রাখা যাবে, কিন্তু অন্য গ্রুপের যে জিনিস ওইটার সাথে রাখা যাবে না, তাহলে হলো প্রপাগেশন অফ ফায়ার হবে। যেটা হয়েছে আপনার এই পুরাতন কয়েকদিন আগে যে ফায়ার, এটা হলো পান, ছাগল এবং বাঘ একটার সাথে একটা, মানে একটা হইছে ওইটা থেকে ডেটোনেট, আরেকটা হইছে প্রপাগেশন অফ ফায়ার, একটার পর একটা হয়ে গেছে। মানে এখন আসলে এই এত বড় একটি ঘটনা, আমরা ঘটনার আমাদের 7 দিন পরে আলোচনা করছি এবং সেই আলোচনাটা একটা অন্যরকম রাজনীতির দিকে যাচ্ছে। এটা কি কেমিক্যাল নাকি কেমিক্যাল নয়, আমরা আসলে বিস্ফোরণ এবং মানুষের ঝুঁকি, অপরিকল্পিত শহর এবং আইনের ফাঁকফোকর, এবং আরও একটি বড় বিষয় যে লাইসেন্স দেওয়ার যেই
বিষয়টি দেদারসে আমরা যাকে তাকে যে কোনো ব্যবসা করতে একটা সহজে লাইসেন্স দিয়ে দিচ্ছি, সেগুলোকে পাশ কাটিয়ে রাজনীতিটা একটা অন্যদিকে যাচ্ছে। এই বিষয়গুলো যদিও একেবারে হার্ডকোর রাজনীতি, আমরা বাংলাদেশের রাজনীতি বলতে যে প্রধানতম দুই দল বা বিরোধী দল আছে কি নেই যেই সব কথা বলি, তার বাইরে থেকে কেমিক্যাল ভার্সেস নন কেমিক্যাল রাজনীতি নিয়ে কথা বলবো পলিটিক্স প্লাস পর্বে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। পলিটিক্স প্লাসের ঝুঁকি ট্রান্সফার এই বিষয়ই থাকছে আমাদের পলিটিক্স প্লাসের বিষয়ে।